কেন আজকে ইরান অশান্ত? ইরানের অশান্তি যে ছড়িয়ে পড়ছে সারা দেশব্যাপী, এর পিছনে সরাসরি মদদ যোগাচ্ছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩রা জানুয়ারি যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে একদম ডাকাতি কায়দায় নিজ দেশে তুলে নিয়ে এসেছে, তারপরে ঘোষণা দিয়েছে যদি ইরান শান্ত না হয় তাহলে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে। অর্থাৎ আমেরিকার যে দাদাগিরি সেটা বারংবার প্রকাশ করছে এবং কার্যকারী করেও দেখাচ্ছে। ভাবতে অবাক লাগে, এই বিশ্ব রাজনীতিতে যেভাবে দখলদারি চলছে, শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ, তেল, সোনা আর আকরিক লোহার টানে মানুষ ভুলে যাচ্ছে তার গণতন্ত্রের কথা, সেই দেশের বর্তমান পরিস্থিতি কি তার তোয়াক্কা না করে সরাসরি সেই দেশকে আক্রমণ করে সেই দেশের ভিত ভেঙে চুরমার করে দিচ্ছে এই আমেরিকা। আমেরিকার যে ট্রেন্ড শুরু করেছে সেই ট্রেন্ড যদি ধরে রাখে, এই অবস্থায় আগামী বিশ্ব যা দেখতে চলেছে, কোনো দেশ আর সুরক্ষা পাবে না, আর কোনো দেশই সুরক্ষিত নয়। সেই দেশের গণতন্ত্র শুধুমাত্র সংবিধানের পাতায় থেকে যাবে, সেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো মূল্য নেই। আমরা দেখছি বিগত দিনে যেভাবে লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে এই আমেরিকা, যেভাবে ধ্বংস করে দিয়েছে ইরাককে, ঠিক একইভাবে ধ্বংস করছে ইরানকে। বলা বাহুল্য, যদি এই ট্র্যাডিশন আমেরিকা সারা জীবন যদি ধরে রাখে, সারা বছর যতদিন পৃথিবী থাকবে, যদি আমেরিকার হাতেই যদি এই শক্তি থেকে যায়, তাহলে এই পৃথিবীটা মানুষের জন্য হবে না, এই পৃথিবীটা হবে পুঁজিবাদীদের ব্যবসা ক্ষেত্র মাত্র। এই পৃথিবীতে একমাত্র গ্রহ, এই পৃথিবীই একমাত্র গ্রহ যে গ্রহে মানুষ বাস করে। এই মানুষ সৃষ্টি কোটি কোটি বছর আগে, এবং এই আধুনিক যুগে যখন আমরা সুস্থভাবে বেঁচে থাকার চিন্তা করার ক্ষমতা রাখছি, ঠিক তখনই এই পুঁজিপতিদের হাত এতটা লম্বা হচ্ছে, যেখানে সাধারণ মানুষের পেটে লাথি মারছে। সাধারণ মানুষের চিন্তা করার ক্ষমতা, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলার মতো, মনে করার মতো এই পৃথিবীতে কেউ নেই। তাহলে কার স্বার্থে এত জাতিপুঞ্জ, জাতিসংঘ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো? আপনারা জানেন যেভাবে লিবিয়াকে ধ্বংস করেছে, মুয়াম্মার গাদ্দাফি বলেছিলেন এই লিবিয়ার অর্থাৎ আফ্রিকা মহাদেশের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হবে লিবিয়া। কিন্তু সেই লিবিয়ার এই 2026 সালের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আজও সেই দেশটা সুস্থ নয়। সেই দেশটা গৃহযুদ্ধের মধ্যে নিজেরা যুদ্ধ করে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে প্রচুর খনিজ সম্পদ আছে, যেখানে প্রচুর তেল আছে, যেখানে আছে আকরিক লোহা, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ খেতে পাচ্ছে না। লিবিয়ার একটা জাতি আর একটা জাতিকে সরাসরি গুলি করে হত্যা করছে। আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছেন লিবিয়ার একটা গোষ্ঠীর সঙ্গে আর একটি গোষ্ঠীর কিভাবে মরণপণ খেলা, আর এই খেলা সুন্দরভাবে উপভোগ করছে আমেরিকা নামক রাষ্ট্র। এই রাষ্ট্রকে যারা মদদ দিচ্ছে তারা বলছে যে আমাদের সবচাইতে শক্তিশালী বিশ্বস্ত বন্ধু ট্রাম্প, কিন্তু সেই সমস্ত বন্ধু রাষ্ট্রগুলো আগামী দিনে যে এই বলির শিকার হতে পারে সেটা ভুলে যাচ্ছে। আজকে খবরে শুনতে পাওয়া যাচ্ছে সৌদি আরবের সঙ্গে আগামীতে যুদ্ধ হতে চলেছে ইসরায়েলের, কেননা আমিরাতে অর্থাৎ দুবাইয়ের একদম বর্ডার সাইডে ইসরায়েল সেনা ঘাঁটি তৈরি করছে। অর্থাৎ প্রায় মাত্র 20-30 কিলোমিটার ডিস্ট্যান্ট, সেই ডিস্ট্যান্টের মধ্যে ইসরায়েল আজকে ঘাঁটি সংগঠিত করছে। যারা বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলে, যারা সারা বিশ্ব রাজনীতি নিয়ে ভাবে, আজকে অত্যন্ত আবেগ ভরা কণ্ঠে বলতে হচ্ছে যে আগামী বিশ্ব যে আরও একটি যুদ্ধর সম্মুখীন হতে চলেছে, এটা বলাই যায়।
আজকে ইরান যেভাবে চলছে, যদি ইরাককে যেভাবে ধ্বংস করা হয়েছে, লিবিয়াকে যেভাবে ধ্বংস করা হয়েছে, একই পন্থায় যদি ইরানকে ধ্বংস করার কৌশল যেভাবে এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে হাতে দায়িত্ব নিয়েছেন, তাতে বলা বাহুল্য ইরান ছেড়ে কথা বলবে না। আর ইরান যদি ছেড়ে কথা না বলে তাহলে বিশ্বযুদ্ধ অবধারিত। আর বিশ্বযুদ্ধ এই পারমাণবিক যুগে যদি হয়, তাহলে এই পুঁজিবাদকে রক্ষা করার স্বার্থে যারা যে কোনো দেশের রাষ্ট্রনায়ককে রাতারাতি গুম করতে পারছে, যে কোনো রাষ্ট্রে গণ অভ্যুত্থান ঘটিয়ে সেই রাষ্ট্রের পরিকাঠামোকে, সেই রাষ্ট্রের যে সংবিধান সম্পূর্ণভাবে চূর্ণ করে দিয়ে সেই দেশটাকে একটি জনসমুদ্রে পরিণত করছে, অর্থাৎ সেই দেশের সংবিধানকে নষ্ট করে দিচ্ছে, এই রকম পরিস্থিতি যদি আমেরিকা করতে থাকে, তাহলে আমেরিকার ভাগ্য আকাশেও আর বেশি দিন কিন্তু নেই। আপনারা দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল যে কারণে, সেই দখলদারি এখনো পর্যন্ত সেই একই রকম পরিস্থিতি চলছে। জার্মানি যেভাবে আগ্রাসন ভূমিকা নিয়ে তারা দিনের পর দিন প্রত্যেকটা দেশ দখল করতে 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 যখন গিয়েছিল সেই রাশিয়া দখল করতে, সেখান থেকে কামব্যাক করে এসে শেষ পর্যন্ত জার্মানির কি ভয়ানক পরিস্থিতি গোটা বিশ্ব দেখেছে। সেই সময়তে সবচাইতে শক্তিশালী দেশ ছিল ব্রিটেন এবং জার্মানি ও রাশিয়া। সেই ব্রিটেনকেও সম্পূর্ণ পদদুস্ত করেছে, পরাস্ত করেছে জার্মানি, শেষ পর্যন্ত গিয়ে রাশিয়াতে ঠেকেছিল। অতএব আজকের বিশ্ব রাজনীতিতে যদি মনে করে আমেরিকা অল ইন ওয়ান, আমেরিকা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো দেশের ভিতরে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে, এটা তার পাওয়ার, এটা তার ক্ষমতা, তাহলে সবচাইতে বড় ভুল করছে। এমনও হতে পারে এই 2026-এই ইরান থেকেই প্রত্যুত্তর যদি আসে আমেরিকায়, তাহলে কি ঘটবে এই সারা বিশ্বে, সেটা মানুষের থাকার যোগ্য হবে কি পৃথিবী, এটা তো ভুলেই যাচ্ছে। তাদের আরও চাই, আরও চাই, আরও চাই। এই পৃথিবীতে সবচাইতে শক্তিধর হতে গেলে, আমি কথার ক্ষেত্রে যদি একটা উদাহরণ দিলেই আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। সাপোজ মনে করেন একটা দেশের রাজা আছে, সেই রাজার এত সম্পত্তি আছে যেখানে মনে করলে কাউকে 1 টাকা দেবে, কাউকে 2 টাকা দেবে, এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যদি দেশটাকে পরিচালিত করে, তাহলে গণবিক্ষোভ ঘটবেই, এটাই স্বাভাবিক। আমেরিকার ভিতরের চিত্র যদি তুলে ধরা যায়, তাহলে সেখানকার সাধারণ মানুষও এই ডোনাল্ড ট্রাম্পের হঠকারী চিন্তাভাবনা নিয়ে বিক্ষুব্ধ। তারাও বারবার বলছে যে ট্রাম্প হচ্ছে একজন পাগল, সে যে কোনো সময় দেশের মধ্যেও যেমন যে কোনো সময় ইচ্ছামতো জারি করে দেয় বিভিন্ন ধরনের আইন কানুন, ঠিক দেশের বাইরেও একই রকম কার্যকারী করছে। কেন ইরান আজ অশান্ত? এই ইরান অশান্ত ছিল না। আজ যে গত সাল গেল, অর্থাৎ 2025, এই 2025-এর 28শে ডিসেম্বর গণঅভ্যুত্থানের আকারটা দিন দিন শুরু করে এবং আজকের দিনে এই 7ই জানুয়ারি আজকে পর্যন্ত অব্যাহত আছে। বেশ কিছু মানুষ হতাহত হয়েছে, সেটা আমরা শুনতে পাচ্ছি। এতে কিন্তু এই যে আলী খামেনি যিনি আছেন, তার আয়াতুল্লাহ খামেনির ন্যূনতম ভ্রুক্ষেপ নেই। তার একটাই কথা যে আমি যেভাবেই হোক এই ইরানকে শান্ত করব এবং আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধ অব্যাহত রাখব। অর্থাৎ আমরা দেখেছি যেভাবে জার্মানির হিটলার, যেভাবে কেউ বলে যে হিটলার নাকি নায়ক, কেউ বলে ভিলেন, আমি বিতর্কিত প্রশ্নে যেতে চাইছি না, কিন্তু হিটলার যেভাবে জার্মানিতে বলেছিলেন যে আমি জার্মানির সার্বভৌমত্ব রক্ষার্থে জার্মানিকে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ তৈরি করার জন্য যা কিছু করার প্রয়োজন আমি সমস্ত কিছু করব, তাতে কোটি কোটি মানুষকে যদি হত্যা করতে হয় তাতেও আমার এক বিন্দু পিছু পা করব না। তার ফলস্বরূপ আমরা দেখেছি কিভাবে ইহুদিদের ধরে ধরে, অর্থাৎ ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে প্রায় 60 থেকে 65 লক্ষ ইহুদিকে তিনি হত্যা করেছিলেন। ইরানের এই আয়াতুল্লাহ খামেনিও যদি বলেন যে এই ইরানে যারা বসবাস করবে তারা এই ইরানের সংবিধান মেনে চলবে, আমরা বহিরাগত কোনো শক্তির কাছে মাথা নত হব না, এই মুহূর্তে যেটা বলছেন, এই ট্র্যাডিশন যদি ধরে রাখে, তাহলে আগামী দিনে ইরানের গণহত্যার পরিমাণ, গণহত্যার সংখ্যা আরও বাড়বে এবং এই গণহত্যার সংখ্যা যদি বাড়ে, তাহলে আমেরিকা এই মুহূর্তে যে পজিশনে দাঁড়িয়ে আছে, আগামী দিনে
সে কোনো প্রকারে জাতিপুঞ্জর কাছেও বলতে পারবে না, কেননা তিনি জাতিসংঘকে সবচাইতে বেশি পদদলিত করেছেন এই মাদুরকে তুলে নিয়ে আসাকে কেন্দ্র করে। অতএব ইরানের ভাগ্যাকাশে যে কালো মেঘ ঘনিয়ে আসছে সেটা বলাই যায়। আমরা দেখেছি জার্মানির পথ অনুসরণ যদি করে ইরান, তাহলে ঘুরে দাঁড়াবে কিভাবে? ইরান এখনো পর্যন্ত যেভাবে অর্থনৈতিক ক্যাপাসিটিতে পিছিয়ে গেছে, অর্থাৎ $1 সমান কয়েক লক্ষ ইরানের রিয়াল, এই টাকার রেট এতটা পড়ে গেছে যেখানে সাধারণ মানুষ একটা রুটি কিনে খেতে পাচ্ছে না। ঠিক একই রকম পরিস্থিতি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। জার্মানির দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে জার্মানিতেও যখন 1923 সালে যখন এই মুদ্রাস্ফীতি ঘটেছিল, সেই মুদ্রাস্ফীতিতে কিন্তু আমরা দেখেছি একটা রুটি কেনার ক্ষমতা ছিল না সাধারণ মানুষের। একটা রুটির দাম ছিল জার্মানির যে টাকা, সেই টাকাতে 20,000 টাকা, অর্থাৎ একটা রুটি কিনে খেতে গেলে 20,000 টাকা। এই রকম পরিস্থিতি ছিল জার্মানির। সেই জায়গায় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার আগে পর্যন্ত যেভাবে জার্মানি একটু একটু করে উঠে দাঁড়িয়েছে মাত্র কয়েক বছরের ভিতরে, তাতে আমরা লক্ষ্য করে দেখেছি 1933 সালে উঠে আসে হিটলারের সবচাইতে পাওয়ারফুল একটা সামরিক শক্তি। যে দেশটা সাধারণ মানুষ খেতে পেত না, আজ সেই দেশটা গোটা পৃথিবীকে দখল করার উন্মাদে নেমেছিল এই হিটলারের নেতৃত্বে। যদি আয়াতুল্লাহ খামেনিও যদি বলেন যে আমার দেশের মানুষ যারা আমার বিরোধিতা করবে তাকে পাগলা কুকুরের মতো গুলি করে হত্যা করে তাদেরকে বিনা কাপড়ে দাফন করে দেব, বিনা কাফনে দাফন করে দেব, আর এই ইরানের যারা বেঁচে থাকবে তাদেরকে নিয়েই আমি ইরানকে রক্ষা করব, তাহলে আমেরিকা কি করবে? আমেরিকা কি বসে বসে দেখবে? আর আমেরিকা যদি বসে বসে না দেখে, তাহলে মাদুরোর মতো কি ইরানের এই আয়াতুল্লাহ খামেনিকেও তুলে নিয়ে আসবে? এটাই এখন সবচাইতে বেশি প্রশ্ন। কিন্তু ভুল করেও এই ভুল করবে না ডোনাল্ড ট্রাম্প, কেননা মাদুরকে তুলে নিয়ে আসা যতটা সোজা, এই খামেনিকে তুলে নিয়ে আসা ততটাই কঠিন। অর্থাৎ একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান ঘটিয়ে যদি আয়াতুল্লাহ খামেনিকে যদি ক্ষমতাচ্যুত করা যায়, তবেই এই আয়াতুল্লাহ খামেনিকে দেশের থেকে তাড়ানো সম্ভব হবে, এবং গাদ্দাফির মতো মৃত্যুবরণ যদি করাতে পারে এই খামেনিকে, তবেই আমেরিকা এই মুহূর্তে শান্তিতে ঘুমাতে পারবে বলে অনেকেই মনে করছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি দামিয়ে যাওয়ার মতো পাত্র নয়। এই আয়াতুল্লাহ খামেনি শুধুমাত্র ইরানের একজন নেতা নয়, এই আয়াতুল্লাহ খামেনি বর্তমানে বিশ্ব মুসলিমের একটা মুখ, বিশ্ব মুসলিমের একজন নেতা। যে অনেক দেশ মনে করে আয়াতুল্লাহ খামেনির মতো একজন বিশ্ব ধর্মীয় নেতা সারা পৃথিবীতে থাকার প্রয়োজন আছে, যদিও সেই দেশের মধ্যে অনেক মতবিরোধ আছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, পরবর্তীতে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, তাতে আয়াতুল্লাহ খামেনিকে তুলে নিয়ে আসবে আমেরিকা, না আয়াতুল্লাহ খামেনিরকে দূরত্ব বজায় রেখে দেশের মধ্যে গণ অভ্যুত্থান ঘটিয়ে আবারও ঠিক গাদ্দাফির মতো ঘটনা ঘটিয়ে এই ইরানকে লিবিয়াতে পরিণত করবে, সেটাই দেখার বিষয়। কিন্তু পরিশেষে আরও একটা কথা বলে রাখা ভালো, যদি গাদ্দাফির মতো অবস্থা করতে চায় এই আয়াতুল্লাহ খামেনিকে, এবং লিবিয়ার জন্ম যদি দিতে চায়, ইরানকে লিবিয়ার মতো দেশ তৈরি করতে চায়, এটাও কিন্তু খুব একটা সোজা বিষয় নয়। কেননা জার্মানিতে যে বিষয়টা আমরা দেখেছিলাম, হিটলার যে প্রকৌশলীটা দেখিয়েছিল, যখন একটা রুটির দাম 20,000 টাকা জার্মানির রুপিতে, সেই সময়তে সেই দেশের অভ্যন্তরীণ যে সামরিক শক্তি, সেই দেশের যুদ্ধ অস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছুই তারা মজুত করে রাখতে সক্ষম হয়েছিল। ইরানও কিন্তু ঠিক একই রকমভাবে যেমনটি জার্মানির হিটলার করেছিল, ইরানের আয়াতুল্লাহ খামেনিও কিন্তু মানুষ খেতে পাচ্ছে না, সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে, তবুও তার বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে তার যুদ্ধ ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে পারমাণবিক বোমা সমস্ত কিছু মজুত করে তাক করে বসে রয়েছে ঠিক আমেরিকার দিকে। তাই ইসরায়েল যদি ভুল করেও কোনো রকমে এই মুহূর্তে ইরানে আক্রমণ চালায়, তাহলে ইরান থেমে ঘুমে বসে থাকবে না, রুমে থেকে যাবে না, কেননা এই মুহূর্তে সামরিক বাহিনী
ইরানের পক্ষে, ইরানের শক্তিশালী জায়গায় রেখে দিয়েছে। আর সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে এরকমভাবে আন্দোলন করতে থাকে, 2022 সালে আমরা দেখেছি ঠিক একই রকম গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল আমেরিকা, কিন্তু সেই 2022 সালের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আয়াতুল্লাহ খামেনি যে কঠোর হস্তে ইরানের জনতা, সাধারণ মানুষের উপরে কখনো বন্দি করে, কখনো গুলি করে, কখনো গুম করে যেভাবে এখনো পর্যন্ত ক্ষমতায় বসে আছে, তাতে আগামী দিনে ইরান যে ঘরে বসে থাকবে আমেরিকার ভয়ে, এটা কিন্তু নয়। ইরান মরে যাওয়ার আগে শেষবার লড়ে মরবে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।